দর্শক, প্রতিবেদনে যেমনটি দেখছিলাম, দেশ জুড়ে এখন চলছে তীব্র দাবদাহ। আর এর পেছনে শুধু আবহাওয়া নয়, থাকতে পারে এল নিনো এবং জলবায়ু পরিবর্তনের প্রভাবও। আজ কথা বলবো এই তাপদাহের বাস্তবতা ও কারণ নিয়ে। এ নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে যুক্ত আছেন আবহাওয়া অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ আব্দুর রহমান খান এবং জলবায়ু বিশেষজ্ঞ অধ্যাপক এ.কে.এম. সাইফুল ইসলাম। দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের সংবাদ যোগে। আমি শুরুতেই জনাব আব্দুর রহমান খান, আপনার কাছে জানতে চাচ্ছি, আমরা যেমনটি বিভিন্ন খবরে দেখছি, বেশ কিছুদিন ধরেই দেখছি যে এল নিনোর প্রভাবে গরম বাড়ছে, বিশেষ করে এই এশিয়া ভিত্তিক যে অঞ্চলগুলো আছে সেখানে। এই বর্তমানে যে তাপদাহ চলছে, এটা কি শুধুই মৌসুমি ওয়েদার প্যাটার্ন, নাকি এল নিনোর প্রভাবের জন্য এমনটা হচ্ছে? কি মনে হয় আপনার? ধন্যবাদ। আসলে এখন কিন্তু মৌসুমী বায়ু প্রবাহ শুরু হওয়ার প্রাককালে এই ধরনের পরিস্থিতি বাংলাদেশের যে ভৌগোলিক অবস্থান, সেই অবস্থানের প্রেক্ষিতে হয়ে থাকে সাধারণত। সে যেহেতু এখন ট্রানজিশন পিরিয়ড, অর্থাৎ প্রি মনসুন থেকে আমরা মনসুনের দিকে এগিয়ে যাচ্ছি। দু একদিনের ভিতরে হয়তো বাংলাদেশের দক্ষিণ পূর্বের যে অঞ্চলে এখানে মৌসুমী প্রবেশ করবে এবং আস্তে আস্তে সারা বাংলাদেশের উপর হয়তো 2-3 দিন পরে সারা দেশকে সে বিস্তার লাভ করবে। এই সময় সাধারণত গরম হয়ে থাকে যদি বৃষ্টিপাতের প্রবণতা কমে যায়। যে কোনো কারণে হোক, বৃষ্টিপাতের প্রবণতা গত কয়েকদিন যাবৎ যেহেতু ছিল না, সেজন্য এই গরম আমরা পেয়েছি। তবে সুখের খবর, মানে আগামী আধা ঘন্টা অথবা 1 ঘন্টার মধ্যে আমরা ঢাকা সহ অন্য অঞ্চলগুলোতে বৃষ্টির একটা পেয়ে যাব, দমকা হওয়া সহ। ঢাকা সহ মধ্য অঞ্চলে এই স্বস্তির আমরা আশ্বাস দিচ্ছি। অর্থাৎ এখন থেকে আমরা আধা ঘন্টার মধ্যেই ঢাকাতে আমরা একটা বৃষ্টির একটা পেয়ে যাব। তবে যে এল নিনোর কথাটা বলেছেন, যেহেতু এখন আমরা ওই এল নিনোর মধ্যে পড়েছি, অর্থাৎ মে থেকে জুলাইয়ের মধ্যে এল নিনোর প্রভাব শুরু হয়ে যাচ্ছে এবং এই এল নিনোর প্রভাবটা মোটামুটি আগামী 2027 সালের প্রথমার্ধ পর্যন্ত, অর্থাৎ যে উইন্টার সিজন আমাদের চলে ডিসেম্বর, জানুয়ারি এবং ফেব্রুয়ারি পর্যন্ত, এই পর্যন্ত কিন্তু থাকার সম্ভাবনা এখন পর্যন্ত দেখা যাচ্ছে। অর্থাৎ এল নিনোর প্রভাবে যেহেতু আমাদের অঞ্চলে কিন্তু বৃষ্টিপাতের প্রবণতা কমে যায় এবং তাপমাত্রা বেড়ে যায়। যেহেতু এই সময় সূর্য আমাদের ওভারহেডে থাকে, তাপমাত্রা আলটিমেটলি এমনি বেড়ে যায়। যেহেতু এল নিনোর প্রভাব শুরু হচ্ছে, সেজন্য কিন্তু বৃষ্টিপাতের প্রবণতা কিছু কিছু কমে যাচ্ছে, ফলে তাপমাত্রা বেড়ে যাচ্ছে। জি, ধন্যবাদ আপনাকে। আমি একটু জনাব সাইফুল ইসলামের কাছে জানতে চাইছি যে এই যে এল নিনোর কথা আমরা বলছিলাম, আমরা দেখেছি 2024-এ একটা এল নিনো গিয়েছিল এপ্রিলের শেষ দিকে, আবার আমরা 2026-এ এসে এর প্রভাবের কথা শুনছি। আমরা যতটুকু জেনেছি যে এল নিনোর প্রভাব মোটামুটি 10 থেকে 15 বছরের পর এই ধরনের একটা জলবায়ুর পরিবর্তন হয়, কিন্তু এই যে মাত্র 2 বছরের মধ্যেই এমন একটা পরিবর্তনের কথা আমরা শুনছি, এই পরিস্থিতিটা কি শুধুই জলবায়ু পরিবর্তন, নাকি এই এল নিনোটাকে কি জলবায়ু পরিবর্তনের যে বৈশ্বিক যে ধারাটা, সেটাই কি এটাকে এক্সট্রিম করছে, যেটা আমরা এত ঘন ঘন 2 বছর পরে আমরা এর প্রভাব আবার দেখতে পাচ্ছি? ধন্যবাদ আপনাকে এবং আব্দুর রহমান সাহেব বললেন এবং সুখবর দিলেন যে হয়তো আমরা শীতলতার সম্মুখীন হব একটু বৃষ্টি হলে। তো আপনার প্রশ্নটা ছিল আসলে এল নিনো। এখন প্রথম কথা হলো যে এল নিনো কিন্তু একটা ন্যাচারাল ফেনোমেনা, যেটা প্যাসিফিক ওশনে হয়, যেখানে একটা রিজন নিনো 3.4 রিজন। এই রিজনের তাপমাত্রা যদি 0.5 ডিগ্রি থেকে নর্মাল তাপমাত্রার থেকে বেশি হয় প্যাসিফিকের মধ্যে, তখন আমরা বলি যে সেটা উষ্ণ বা এরিয়া বা ইয়ার বা এল নিনো ইয়ার, এল নিনো সাউদার্ন অসিলেশন ফেনোমেনা, যেটা এনসো। আবার অন্যদিকে যখন এটা কমে যায় 0.5 ডিগ্রি সেন্টিগ্রেডের নিচে, তখন আমরা বলি লা নিনা। তো গত বছর কিন্তু লা নিনাই ছিল, তার আগের বছর এল নিনো ছিল, এবং এল নিনো থেকে লা নিনা ফেজের মাঝখানের ফেজটাকে আমরা বলি নিউট্রাল বা ট্রানজিশন ফেজ। তো ওই ফেজটাতে এখন আবার ট্রানজিশন ফেজে আছে, কিন্তু অল মডেল প্রিডিক্টেড মোর দ্যান 90% প্রবাবিলিটি যে আমাদের এল নিনো আসবে। তো এল নিনো আসলে কি হবে? এল নিনো আসলে যেটা হয়, প্যাসিফিক ওশনের বৃষ্টি, ঝড় বৃষ্টি, এটা আসলে শিফট করে ইউএস এর দিকে, আপনার ওয়েস্ট পার্ট থেকে ইস্টার্ন দিকে চলে যায়, এবং তার টেলিকানেকশনে সরাসরি প্যাসিফিক থেকে ইন্ডিয়ান ওশন টেলিকানেকশনে যেটা হয়, আমাদের এই অঞ্চলে তখন ঝড় বৃষ্টির পরিমাণটা কমে যায় এবং অনেক ক্ষেত্রে দেখা যায় ড্রাই শুষ্ক আবহাওয়া এবং
নর্মাল থেকে বৃষ্টি কম হয়। আমরা যদি আইএমডি ফোরকাস্ট দেখি, সেখানে আমরা দেখছি যে এবছর বিলো নর্মাল ফোরকাস্ট, সিজনাল ফোরকাস্ট বলছে, বিকজ অফ এল নিনো। এছাড়াও আমরা দেখি হিট ওয়েভ এবং ড্রাই কন্ডিশন, এরিডিটি, ড্রাউট, এই ধরনের ফেনোমেনা আমরা দেখি, এক্সপেক্ট করি। তবে এটা যে সবসময় 1-to-1 হচ্ছে তা না। এর পাশাপাশি আর একটা যেটা ফেনোমেনা, সেটা হচ্ছে বিশ্ব জুড়ে আমরা দেখছি যে জলবায়ু পরিবর্তন হচ্ছে। এর প্রধান কারণ গ্রিন হাউস গ্যাস নিঃসরণ হচ্ছে অনেক বেশি পরিমাণে। এই তার ফলে পৃথিবী কিন্তু অনেক হিট অ্যাবজর্ব করছে, যার 90% কিন্তু ওশেন অ্যাবজর্ব করছে, এবং আমরা পৃথিবী আগের থেকে অনেক উষ্ণ। আমি যদি প্রি ইন্ডাস্ট্রিয়াল পিরিয়ড থেকে বলি, এখন প্রায় 1.3 ডিগ্রি সেন্টিগ্রেডের উপরে, এবং গত বছর ছিল আমাদের উষ্ণতম তৃতীয় বছর। হ্যাঁ, 2025 ছিল পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বেশি উষ্ণতম ইয়ার। তো এই দুইটা ফেনোমেনাই এবছর অনেক বেশি ইম্প্যাক্ট করতে পারে, যেটা মনে করা হচ্ছে যে এর ফলে আমাদের যে আবহাওয়ার যে এক্সট্রিম কন্ডিশন, আমরা একটা হচ্ছে নর্মাল কন্ডিশন, আর একটা হচ্ছে এক্সট্রিম কন্ডিশন, যেমন হিট ওয়েভ কিংবা ঝড় বৃষ্টি, হঠাৎ করে ফ্লাশ ফ্লাড কন্ডিশন হতে পারে নর্থ ইস্টে। তো এইগুলি আমরা এক্সপেক্ট করছি যে এবার ওয়েদার কন্ডিশনটা আমাদের আসলে মানে অনেক বেশি অ্যাব্রাপ্ট নিয়ে আসবে। এবং পাশাপাশি আমরা যদি দেখি, তাপমাত্রা বৃদ্ধির ফলে ওশেনে কিন্তু আমাদের যে ঘূর্ণিঝড় বা সাইক্লোন সিজন আসছে, এখন তো মনসুন সিজন সেট হচ্ছে, এরপরেই কিন্তু পোস্ট মনসুন আমাদের ভয়াবহ সাইক্লোনগুলো কিন্তু অক্টোবর নভেম্বর হয়েছিল। তো ওই সিজনে কিন্তু আবার এই ওয়ার্মিং ওয়াটার কিন্তু আবার স্ট্রং সাইক্লোন নিয়ে আসতে পারে, যার ফলে কিন্তু বাংলাদেশ জি মানে জি অনেক বেশি আক্রান্ত। জি, ধন্যবাদ আপনাকে। আমি জনাব আব্দুর রহমান খান, আপনার কাছে আবার একটু যেতে চাই। আমি জানতে চাই, এই যে এল নিনো নিয়ে কথা হচ্ছিল, আপনি বলছিলেন চলমান যে মাঝারি তাপপ্রবাহ রয়েছে, এটি 2-1 দিনের মধ্যেই হয়তো বা কমে যাবে, কিন্তু এল নিনোর কথাটি আপনি বলছিলেন যে জুন এবং জুলাইয়ের মধ্যে এটা আবার প্রভাব বাড়তে পারে, তাপ বাড়তে পারে। এই যে হিট ওয়েভটা বাংলাদেশের আবহাওয়ার ইতিহাসের জন্য আসলে কতটা এক্সট্রিম হতে পারে বলে আপনি মনে করছেন? ধন্যবাদ। তা হিট ওয়েভ কিন্তু গত 24 সালে যেটা হয়েছিল 35 ডেজ মানে কন্টিনিউ করেছিল আর কি, অর্থাৎ এপ্রিল এবং মে মাসে কিন্তু মানে সর্বোচ্চ মানে রেকর্ড যেটা হয়েছিল, কন্টিনিউ যে হিট ওয়েভের কন্ডিশন ছিল। তবে আমরা আশা করছি এই বছর যেহেতু এল নিনোর একটি প্রভাব প্রকট আকার দেখা দিয়েছে, হয়তো মনসুন সময় যে বৃষ্টিপাত হওয়ার কথা, সেই বৃষ্টিপাতের পরিমাণটা কমে যাওয়ার সম্ভাবনা আছে। অর্থাৎ মনসুনের আমরা স্বাভাবিক যে বৃষ্টিপাত পেয়ে থাকি, তার চাইতে কিন্তু আমরা বৃষ্টিপাত হয়তো কম পাবো, যেহেতু এল নিনো প্রভাব বিস্তার লাভ করার সম্ভাবনা আছে। সেই হিসেবে কিন্তু মাঝে মাঝে হিট ওয়েভ কন্ডিশন চলে আসবে, যেটা সাধারণত মনসুনের সময় হিট ওয়েভ কন্ডিশন কমিয়ে আসে বাংলাদেশের প্রেক্ষিতে। তবে এই বছর হয়তো মানে মাঝে মাঝে হিট ওয়েভ কন্ডিশন চলে আসতে পারে আর কি। আর তাপমাত্রার হিসাব যদি আমরা করি, তাপমাত্রা কিন্তু আসলে সাধারণত বাংলাদেশের প্রেক্ষিতে সর্বোচ্চ তাপমাত্রা আমরা এপ্রিল এবং মে মাসে পেয়ে থাকি, যেটা 1972 সালে আমরা একবার পেয়েছিলাম, 45 ডিগ্রি পর্যন্ত পেয়েছিলাম। কিন্তু আসলে জুন থেকে যে সেপ্টেম্বর পর্যন্ত যে আমার মনসুন সিজন, এই সময় কিন্তু তাপমাত্রা ওইভাবে অত বেশি হয় না, তবে হয়তো 40 ডিগ্রির মধ্যেই থাকে। কিন্তু এই সময় প্রচুর জলীয় বাষ্প থাকে, বিদায় যদি বৃষ্টিপাত না হয়, তখন কিন্তু মানুষের ভিতরে অস্বস্তিকর যে পরিস্থিতি, সেই পরিস্থিতি কিন্তু সৃষ্টি হয়ে যায় আর কি। তবে যেহেতু এল নিনোর একটা পরিস্থিতি আছে, আমাদের পূর্বাভাস আমরা সেভাবে করেছি, এবং সেই পূর্বাভাসে আমরা কিন্তু বলেছি যে স্বাভাবিক যে বৃষ্টিপাত হবে, সেই বৃষ্টিপাতের চাইতে আমরা কম বৃষ্টিপাত পাওয়ার সম্ভাবনা আছে। জি, ধন্যবাদ আপনাকে। আমি সাইফুল ইসলাম, আপনার কাছে আবার একটু যেতে চাই। যেহেতু 24 এবং 26-এর এল নিনো নিয়েই কথা হচ্ছিল, 24-এর সময় আমরা দেখেছিলাম যে তখন আমরা বলছিলাম যে এটা এল নিনোর প্রভাব হচ্ছে, এবং 26-এ গিয়ে আমরা শুনছি যে এই বছর যে হিট ওয়েভটা আঘাত হানবে সেটা সুপার এল নিনো হবে। তো দুটার পার্থক্যটা আসলে কি? থ্যাংক ইউ। আসলে এই প্রশ্নটাও বেশ ইম্পর্টেন্ট, যে 24-এর পরে লা নিনা হলো এবং এবার যে এল নিনোটা হতে যাচ্ছে, আসলে প্রমাণ করতে যাচ্ছে এটা কেন আমরা আপনি দেখবেন যে কয়েকদিন আগেই ইউএনডিপি একটা রিপোর্ট প্রকাশিত করেছে, এবং ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল অর্গানাইজেশন WMO একটা রিপোর্ট ওয়ার্নিং দিয়েছে। এটার কারণ হচ্ছে এল নিনোটা যখন অনেক বেশি স্ট্রং হয়, যেমন সেটাকে যখন 2 ডিগ্রি তাপমাত্রা অতিক্রম করে, তাকে আমরা বলি সুপার এল নিনো। এরকম একটা কন্ডিশন 1877 সালে হয়েছিল। সো এই ধরনের এল নিনো হলে তখন আমাদের একটা দুর্ভিক্ষ হয়েছিল। সো সেই ধরনের এক্সট্রিম কন্ডিশনে আসলে পৃথিবীর সব দেশেই এটা আক্রান্ত হয়। এটা শুধু প্যাসিফিক ওশনটা এত বড় যে এই প্যাসিফিক ওশনের একটা ফেনোমেনা আসলে
টেলি কানেকশন করে সারা পৃথিবীতেই আসলে ওয়েদার এক্সট্রিমস করে। তো এবার একটা সম্ভাবনা আছে, যেহেতু গ্লোবাল ওয়ার্মিং এর একটা হিট একটা কন্ডিশন এটাকে আরো বেশি ডেঞ্জারাস করছে। তো সেই জন্য হয়তো এটা সুপার এলনিনো হতে পারে এবং সেটা আমাদের দেশের জন্য বা অন্যান্য অনেক দেশের জন্য ক্ষতির কারণ হয়ে আসতে পারে। আর এর সাথে আমি একটা জিনিস একটু বলি, যেটা আমাদের আবহাওয়াবিদ বলেছেন যে আসলে কখন এই জিনিসটা হচ্ছে তার উপরে। যেমন 24 সালের উনি যেটা বলেছিলেন সেটা আমাদের ইতিহাসের দীর্ঘতম হিট ওয়েভ কন্ডিশন ছিল, কারণ তখন আমাদের কিন্তু এপ্রিল মেতে হয়েছিল। এখন কিন্তু এই হিট ওয়েভ কন্ডিশনটা চলে আসছে কিন্তু মনসুন সিজনের মধ্যে, যেটা আমরা সাধারণত জুনের প্রথম থেকেই বলি যে সাউথ ওয়েস্ট সামার মনসুন শুরু হয়। তো এই মনসুন হয়তো কয়েকদিনের মধ্যে সেট হয়ে যাবে, রিসেন্টলি একটু ডিলে হয় এবং সে যখন মনসুন যখন আবার চলে যায় রিট্রিট করে তখনও কিন্তু সে একটু ডিলে করে, রিসেন্ট ফেনোমেনা হচ্ছে তাই। তো মনসুনের জন্য ওই বৃষ্টির জন্য যেটা উনি বলেছেন যে আসলে আমরা হয়তো মানে ওই পরিমাণ হিট ওয়েভটা দেখবো না, তবে শুষ্ক থাকবে। এবং আরেকটা জিনিস হচ্ছে রিলেটিভ হিউমিডিটি, আর্দ্রতা, হ্যাঁ সেটাও বেশি থাকে এই সময়। তো বেশি থাকলে যেটাকে অনেক সময় বলা হয় যে ওয়েট বাল্ব টেম্পারেচার, WBT, এই টেম্পারেচার বেশি হলেও কিন্তু মানুষ অস্বস্তি হয়, কারণ গায়ের ঘাম শুকায় না। এবং এই পরিমাণ টেম্পারেচার যদি আপনার 36 ডিগ্রি অ্যাবভ হয় তাহলে কিন্তু মানুষ ওই তাপমাত্রা 6 ডিগ্রির বেশি 6 ঘন্টার বেশি বাইরে দাঁড়াতে পারে না, কারণ তার শরীরের ঘাম শুকায় না, সে দ্রুত কিন্তু অসুস্থ হয়ে যায়। জি, এখন তখন পৃথিবীর হিট স্ট্রোকেরও একটা প্রবণতা থাকে। আমি এই বিষয়টা নিয়ে একটু জানতে চাই জনাব আব্দুর রহমান খান আপনার কাছে, যেহেতু আমরা বুঝতে পারছি যে সামনে একটি প্রবল একটা হিট ওয়েভের মুখোমুখি দাঁড়িয়ে আছে বাংলাদেশ। সেক্ষেত্রে আমাদের যে প্রান্তিক জনগণ রয়েছে, কৃষক যারা রয়েছে, যাদেরকে একদম পূর্ণ রোদের মধ্যে কাজ করতে হয়, বা খেটে খাওয়া মানুষ যারা রয়েছেন, তাদের করণীয় কি থাকতে পারে? আমরা সচেতনতামূলক পূর্ব প্রস্তুতি কি নিয়ে রাখতে পারি, বা সরকারিভাবে কি ব্যবস্থা নেওয়া যেতে পারে? ধন্যবাদ। আসলে আমাদের দেশে হিট ওয়েভ কন্ডিশন যেটা হয় আসলে এপ্রিল এবং মে মাসে, এই সময় কিন্তু তাপমাত্রা বেড়ে যায়, বেশি বাড়তে থাকে। কিন্তু ওই জুন থেকে সেপ্টেম্বরের মধ্যে যে হিট ওয়েভগুলো হয়, এর তাপমাত্রা কিন্তু 38-39 এর বেশি কিন্তু ওইভাবে উঠে না, এবং কন্টিনিউয়েশনও কিন্তু অনেকদিন থাকে না। এই সময় কিন্তু বাতাসে প্রচুর জলীয় বাষ্প থাকে। এই জলীয় বাষ্প কিন্তু মানুষের সুইটিং হইতে থাকে, ঘাম হইতে থাকে, এবং বাইরে যখন থাকে তখন কিন্তু সে প্রচুর অস্বস্তির অবস্থার মধ্যে পড়ে যায়। সেজন্য কিন্তু আসলে এই সময় ওনাদেরকে প্রচুর জলীয় যেটা জাতীয় খাবার, যেগুলো বিশেষ করে ওই পানি এবং ওই বিভিন্ন জুস জাতীয় অথবা ফলমূল জাতীয় পানিগুলো তাকে সাথে রাখতে হবে, এবং গাছের ছায়া যেখানে আছে অথবা ঘরের কোথাও ছায়া থাকলে ওইখানে তাকে মাঝে মাঝে আশ্রয় নিতে হবে এবং তাকে ওইখানে রেস্ট নিতে হবে আর কি। আর এখনকার কন্ডিশন যেটা বলছে নাকি, যেহেতু বর্ষাকাল কিন্তু বাংলাদেশের প্রেক্ষিতে বর্ষাকাল কিন্তু প্রচুর বৃষ্টিপাত হবে, এবং হয়তো আমরা এক্সপেক্ট করছি এই সময় কিন্তু মাঝে মাঝে এক্সট্রিম বৃষ্টিপাত হয়ে যেতে পারে, এক্সট্রিম কন্ডিশন যেগুলো চলে আসতে পারে। আর মানুষকে এই সময় কিন্তু ওই প্রচুর সচেতন থাকতে হবে। যখন প্রচুর গেমে যাবে তখন তাকে স্যালাইন খেতে হবে, পানি খেতে হবে, এবং তাদেরকে ছায়া আশ্রয় নিতে হবে মাঝে মাঝে আর কি। তাহলে কিন্তু তার যে শারীরিক যে কন্ডিশন, সেই কন্ডিশনের উপর সে তাকে নিজেকেই সচেতন হতে হবে আর কি। জি, ধন্যবাদ আপনাকে। জনাব সাইফুল ইসলাম, আপনার কাছে একটু জানতে চাই, সেটা হচ্ছে যে আমরা যেহেতু বুঝতেই পারছি যে বৈশ্বিকভাবে আবহাওয়ার একটা বড় পরিবর্তন হচ্ছে, সেক্ষেত্রে বাংলাদেশের অবস্থান এমন যেখানে মৌসুমী জলবায়ুর প্রভাবের কারণেও কিন্তু তীব্র গরমের মুখোমুখি আমরা দিনের পর দিন হচ্ছে। আমাদের ইতিহাসের আমরা যেটা দেখে আসছি যে ডে বাই ডে আমাদের কিন্তু গরমের প্রভাবটা বাড়ছে। সেক্ষেত্রে বাংলাদেশের কি ব্যবস্থা নেওয়া যেতে পারে যে ভবিষ্যতে আমরা এই ধরনের প্রভাব কাটিয়ে উঠতে পারি? আচ্ছা দেখুন, কিছু ফেনোমেনার জন্য কিন্তু আমরা সরাসরি দায়ী না, কিন্তু এটার আমরা এফেক্ট পড়ে আমাদের উপর। যেমন গ্রিন হাউস গ্যাস নিঃসরণে আপনি যদি দেখেন, যেটার ফলেই তো গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে, সেখানে কিন্তু আমাদের মানে কন্ট্রিবিউশন খুবই কম। আমরা এটার আসলে এফেক্টেড কান্ট্রি বা ভালনারেবল কান্ট্রি। এটার জন্য আসলে দায়ী হচ্ছে উন্নত বিশ্ব, যারা প্রচুর গ্রিন হাউস গ্যাস নিঃসরণ করছে কন্টিনিউয়াসলি। আমাদের নিঃসরণের পরিমাণ খুবই কম, যেটা ওই যে প্যারিস এগ্রিমেন্টে যে চুক্তি হয়েছিল যে সারা বিশ্ব 2100 সাল নাগাদ তাপমাত্রা বৃদ্ধি যেন 1.5 ডিগ্রি থেকে 2 ডিগ্রির মধ্যে রাখবে আর কি।
তো সেই ক্ষেত্রে আমরা অলরেডি দেখছি গ্লোবাল ওয়ার্মিং 1.5 ডিগ্রি হয়ে গেছে। তো এখানে একটা বড় দায় আন্তর্জাতিক সম্প্রদায়ের যে গ্রিনহাউস গ্যাস কমানো, যাতে গ্লোবাল ওয়ার্মিং এই প্যারিস এগ্রিমেন্ট বা লিমিটের মধ্যে থাকে। আর আমাদের দায়ের অংশটা আমাদেরও অবশ্যই গ্রিন পাথে ফলো করা উচিত, শুধুমাত্র গ্লোবাল ওয়ার্মিং এর কথা চিন্তা করলে না। এখন আমরা দেখছি যে এনার্জি সিকিউরিটির কথা চিন্তা করে সরকার কিন্তু রিসেন্টলি ঘোষণা করেছে যে তারা 5,000 মেগাওয়াট বিদ্যুৎ আসলে রিনিউয়েবল এনার্জি থেকে নিবে। তো এনার্জি সিকিউরিটি এবং অন্যান্য ক্ষেত্রেও, কারণ আপনার নন রিনিউয়েবল জ্বালানি সোর্স তো একসময় শেষ হয়ে যাবে। তো সেদিক থেকে চিন্তা করলে ধীরে ধীরে আমরা গ্রিন এনার্জি পাথওয়ে ফলো করতে পারি, অর্থাৎ সোলার, উইন্ড এবং অন্যান্য যে সমস্ত আপনার মানে রিনিউয়েবল জ্বালানি আছে সেগুলি ব্যবহার করা। আর অন্যদিকে আবার আমাদের শহরগুলি, যেগুলি কিন্তু আরেকটা এফেক্ট পড়ে, যেটাকে আমরা আরবান হিট আইল্যান্ড বলি, অর্থাৎ শহর এমনভাবে বিস্তৃত, তার আরবানাইজেশন হয়ে তার বিল্ডিং এত বেশি, সেগুলি কিন্তু কনক্রিট, রাস্তাঘাট অনেক কিন্তু হিট অ্যাবজর্ব করছে। এবং আমাদের যে শহরের যে জলাভূমি বা যে লেক, পুকুর এগুলি ছিল, সেগুলি জায়গায় ভরে ফেলানো হয়েছে। এবং একটা অ্যালার্মিং রেট হচ্ছে এখন কোনো জায়গায় 2 থেকে 3% আপনার ওয়াটার বডি আছে। এছাড়াও আমরা দেখছি যে গ্রিন এরিয়া যেগুলি ছিল সেগুলি 8 থেকে 11%-এর মতো শহরে, এবং কোনো জায়গায় 2%-এর নিচে। তো গ্রিন এবং যে ব্লু এরিয়া, যে ওয়াটার বডি, সেগুলি কিন্তু হিট অ্যাবজর্ব করে, এবং গ্রিন এরিয়া আপনার কিন্তু তাপমাত্রা কমাতে সাহায্য করে। এবং অনেক ক্ষেত্রেই অনেক স্টাডি দেখা গেছে যে আপনার 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা কমে এই সমস্ত এরিয়ায়। তো আমরা যদি আমাদের ওপেন স্পেস, জলাভূমি, তারপর আমাদের গ্রিন স্পেস, এগুলিকে যদি আমরা সংরক্ষণ করি, তাহলে কিন্তু আমাদের এই হিটের তীব্রতা কিন্তু একটা কমবে। আর এছাড়াও হয়তো এই সময় যেটা মানে আব্দুর রহমান ভাই বলছিলেন যে আসলে পানির সরবরাহ করা, হ্যাঁ, সব জায়গায় অনেক জায়গায় হয়তো ওয়াসা থেকেই ওয়াটার ফাউন্টেন বসাতে পারে, যাতে ওই যে আমাদের যারা কর্মজীবী মানুষ আছে, রিক্সাওয়ালা বা অন্যান্যরা, তারা যাতে সুলভে পানি পায়। তারপরে স্কুল, কলেজ, বিভিন্ন জায়গায় কিন্তু অন্তত পানির ব্যবস্থা করাটা এবং অলসো স্যানিটেশন, এটাও কিন্তু আমাদের দেশে, বিশেষত নগর এরিয়ায় আপনি দেখবেন যে এটারও কিন্তু একটা বড় অসুবিধা। এছাড়াও আপনার স্বাস্থ্যগত ব্যাপারেও স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটা ভূমিকা আছে। এই সময় দেখবেন ডায়রিয়া, কলেরা এগুলির প্রাদুর্ভাব বেড়ে যায়। তো হিট স্ট্রোক হচ্ছে অনেক জায়গায়, কালকেও দেখলাম একজন অত্যন্ত গরমে মারা গিয়েছে। তো এইসব ব্যাপারেও কিন্তু আসলে অন্যান্য মন্ত্রণালয়, বিশেষত মানে শিশু, তারপরে হচ্ছে বার্ধক্য মানুষ, তারপরে অনেক ক্ষেত্রে ফিমেল, তাদেরও কিন্তু অনেক বেশি এফেক্টেড হয়। তো সেই জিনিসটাও আসলে আমাদের চিন্তা করা উচিত। জি, অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে আমাদের সময় দেওয়ার জন্য। দর্শক, এই ছিল আজকের সংবাদ যুগে। আগামীকাল ঠিক রাত 10টায় আবারও দেখা হবে নতুন কোনো বিষয় ও তার বিস্তারিত নিয়ে। ৭১-এর সাথেই থাকুন।